গরম পানিতে গোসল সেরে বেশ আরাম বোধ করছে ইরাম। চুলগুলো তোয়ালেতে পেঁচিয়ে বাথরুমের বাইরে বেরোতে বিছানায় উপর হয়ে দুটো খেলনা গাড়ি দিয়ে খেলতে থাকা ইজানকে চোখে পড়ল তার। মুচকি হাসল সে ছেলেকে অত্যন্ত মনোযোগ দিয়ে গাড়ি দুটোকে খসাখসি করতে দেখে। নতুন গাড়ির থেকে বেশি গাড়ি ভেঙে ভেতর থেকে বেরোনোর যান্ত্রিক পার্টস আর ব্যাটারির দিকে বেশি নজর তার। এর মধ্যে কয়েকটি আছাড় দিয়ে ফেলেছে, আরও কয়েকটি আছাড় জায়গা মতো দিতে পারলি কেল্লা ফতে। বরিশালের ঘাট থেকে নামার পর সোজাসুজি সাহেবানদের পৈতৃক ভিটায় এসেছে তারা। এটা ঠিক গ্রাম অঞ্চল নয়, মফস্বল শহর। বাড়িটাও সাধারণ মধ্যবিত্তের পারিবারিক বাড়ির মতন, কাঁচ এবং সিমেন্টের মিশেলে তৈরি। উপরে নাকি আগে টিনের চাল ছিল, পরে আহমদ কাজ করিয়েছেন, সিমেন্টের ছাদ ঢালাই দিয়েছেন। সাইবান সারিকার দাদা দাদির কেউ বেঁচে নেই। আহমদের দুজন ভাই বোন আছেন, তারা সবাই বিদেশে সেটেলড। পৈতৃক বাড়িতে থাকার জন্য মানুষ নেই। আগে সুগন্ধার বাবা এই জায়গা দেখাশোনা করতেন। তার মৃত্যুর পর সুগন্ধাকে নিয়ে চলে যাওয়া বাড়িটা ফাঁকাই ছিল এতদিন। সাইবানরা আসবে বলে কয়েকদিন আগে লোক ডেকে পরিষ্কার করে রাখা হয়েছে। সাইবান বাড়ি পর্যন্ত এসে আবারও চলে গিয়েছে ভ্যানুতে। সেখানে নাকি তার সাউন্ড ঠিকঠাক করার কাজ আছে। আজ রাতেই তো শো, কালকে গায়ে হলুদ এবং পরশুদিন বিয়ে। ইরাম পায়ে পায়ে বিছানায় গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আমার কুচুপু, ক্ষুধা লাগেনি তোমার? মায়ের বুকে ক্ষুধার নাম কথা শুনে বোধহয় বাচ্চাটা মনে পড়লো তার এখন খাওয়া দরকার। তৎক্ষণাৎ খেলনা ফেলে ইরামের বুকে মুখ খসাখসি করতে লাগলো সে। আলতো হেসে ইরাম ছেলেকে বালিশের উপর কায়দা করে শুয়ে খাওয়াতে শুরু করলো। অপর হাতে ব্যাগ থেকে বের করে রাখা ম্যাকবুকটা খুলল। ওয়াইফাই সিগন্যাল পেতেই একটি নোটিফিকেশন এলো ইমেলে, পেমেন্ট রিসিভড। ইরামের চোখ যেন বড় বড় হয়ে গেল। তৎক্ষণাৎ সে ঘেটে দেখলো সত্যি তার অ্যাকাউন্টে $8 জমা হয়েছে। প্রথম যে কাজটি সে পেয়েছিল সেটি ফাঁকে ফাঁকে করে কিছুদিন আগে জমা দিয়েছে। ক্লায়েন্ট আজকে তাকে পুরো পেমেন্ট করেছে, সঙ্গে কাজের কিছু ভালো রিভিউ দিয়েছে। ইরামের চোখ জোড়া চকচক করে উঠল। সাফল্য হোক তা ছোট, কিন্তু এটা তার উপার্জন। প্রথম উপার্জন হয়তো নয়, কিন্তু বিয়ের পরে সব কষ্ট পেরিয়ে যে যাত্রায় তার সামিল হওয়া, সেই যাত্রার জন্য এতটুকুই অনেক। দেখো কুচুপু, আম্মু কি করেছে দেখেছো? ক্যান ইউ বি প্রাউড অফ ইয়োর মাদার, মাই সুইটি? ইজান ল্যাপটপের স্ক্রিনে দিকে তাকিয়ে কি বুঝলো সে জানে না। খিলখিল করে মারি দেখি হয়তো হেসে উঠল সে। মাই লাকি চার্ম, আমার আদর আদর রসগোল্লা। ছেলের গালে অসংখ্য চুমু খেতে লাগলো ইরাম। থামার কোনো নাম নেই। ইজানও মায়ের আদর খেতে খেতে পুনরায় নিজের আসল খাবারে মনোযোগ দিল। এমন সময় রুমে এলো সুগন্ধা। ভাবিজান, সবজিতে কি মিষ্টি কুমড়া খাইবেন নাকি লাউ? দুইটাই পিছনে বাগানে হইয়া আছে। তোমার কি পছন্দ? আমার তো লাউ চিংড়ি ভাল লাগে। তাহলে সেটাই। সুগন্ধা বেনি তুলিয়ে নাচতে নাচতে চলে যাচ্ছিল, কিন্তু ইরাম হঠাৎ তাকিয়ে দেখলো মেয়েটার হাতে একটা ফোন। কিছু দেখতে দেখতে মুখ টিপে হাসছে সে। ইরাম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, কি দেখে হাসির ফোয়ারা ছুটছে? এবার কোরিয়ান, চাইনিজ নাকি থাই? আপনিও? ঠোঁট ফুলালো সুগন্ধা। ইরাম মুচকি হাসল। ওইসব কিছু না, আপনি দেখবেন। বলতে বলতেই ভেতরে চলে এলো সে। বিছানার কিনারে বসে নিজের ফোন দেখালো। এটা সারিকা ফাসানের বিয়ার সময়ের ভিডিও। আপনি যদি থাকতেন ভাবিজান, শুধু নাটকটা দেখতেন ভাইজানের। ফোনটা হাতে নিয়ে দেখতে লাগলো ইরাম। কেন? আলাদিন কি করেছে? কি করে নেই সেটা বলে। এটা আমার ব্ল্যাকমেলের ম্যাটেরিয়াল। মেন অ্যালবামে কিন্তু নাই, শুধু আমার ফোনে আছে। ভাইজানের আবার বললেন না আমাকে দুইটা মাজা দিয়ে ঝুলাই রাখবে। ইরাম স্ক্রিনের দিকে তাকালো, যেখানে নববধূর সাথে সারিকা দেখা যাচ্ছে। একটা খয়েরি রঙের বেনারসি আর সোনালি চুলের ওড়না মাথায়। মেয়েটাকে অসাধারণ দেখতে লাগছে। সুগন্ধা লুকিয়ে ভিডিও করেছে। হালকা চেঁচামেচি শোনা যাচ্ছে বেশ কিছু মানুষের পিছ পেরিয়ে। এরপর দেখা মিলল কাঙ্ক্ষিত দৃশ্যের। দরজার চৌকাঠের সামনে দাঁড়িয়ে সাইবান, আফরান এবং নীরব। সাইবান হেলতে দুলতে অদ্ভুত সুরে সুরে কিছু গাইছে, হাত তালি দিতে দিতে কাওয়ালির ভঙ্গিতে। পেছন থেকে আফরান এবং নীরব সঙ্গ দিচ্ছে।
সাইবানের কর্কশ কণ্ঠের সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে আফরান এবং নীরব বলে উঠছে, ও দুলা ভাই দাও গো সারা। কোমরে দুই হাত রেখে সারিকা খেকিয়ে উঠল। সকাল সাজে না, চাইলে এক্ষুনি একটা লাথি দিতে পারি, দাঁড়া তুই। আশেপাশে মানুষজন খিলখিল করে হাসতেই লাগলো। সামিয়া এবং দূরে আহমদকেও চোখে পড়ছে, তবে সারিকার পক্ষে বেশি কিছু করা সম্ভব হলো না। এর আগে সাইবান হাঁটু গেড়ে তার সামনে বসে পড়লো পা চড়িয়ে, এরপর মরা কান্নার ভঙ্গিতে কেঁদে উঠল। আপুরে এত খুশি, তোকে ছাড়া এত খুশিতে আমি বাঁচবো কেমন করে? খুশিতে মোরে সিনিমিনি করতাছে। তুই চলে গেলে আমার ডিম খাবে কোন ডাইনিটা, আমার গেঞ্জি চুরি করবে কোন চুন্নিটা? সিস্টার রে, যাস না তুই, দোহাই লাগে। এত শান্তিতে আমি থাকতে পারবো না। তোর গলার কাকিস্বর না শুনলে আমার পেটের ভেতরে ভাতের দানাগুলো টর্নেডো খেলবে কিভাবে? এত সুখে মানুষ বাঁচতে পারে? তুই বিয়ে করে বিদায় হলে আমি তো সুখে মরে যাবো রে পাগলি। সাই, সাইবানের মাথার চুল চেনে ধরে কয়েকটা পাক দিল সারিকা। এরপর আর দেখতেই পারলো না ইরাম অট্টহাসিতে ফেঁচে পড়লো। মোবাইলটা তার হাত গলে বিছানায় পড়ে গেল। উভয় রমণী যখন হাসতে হাসতে গড়াগড়ি দিতে ব্যস্ত, তখনই কাকতালীয় উদয় ঘটল স্বয়ং সারিকার। কি এমন দানবিক হাসি হাসা হচ্ছে যে পাশের রুমে থাকলে মরা মানুষ পর্যন্ত জেগে যাবে? বিছানার ওপর সুগন্ধার ফোনটা চোখ গেল তার, তুলে দেখলো ছোচে ফুটলো এক সূক্ষ্ম হাসি। তার ছেঁড়াশাই মানুষের বোনের বিয়ে হলে তারা কেটে কেটে বিদায় দেয়, আর এই ছেলে ব্র্যান্ড ভাড়া করে নাচতে নাচতে আমাকে মিসিরের বাড়িতে দিয়ে এসেছিল। গাড়িতে পোস্টার টাঙিয়েছিল, আপদ বিদায়। স্মৃতিগুলো স্মরণ করলো সারিকা। ইরাম হাসি থামিয়ে কোনো মতে বলল, তোমার বিয়েতে অনেক মজা হয়েছে দেখছি, মিস করে গেলাম। হ্যাঁ, আমি আপনারে বলি শুনেন আর কি কি হয়েছে। ওই যে আফনান আর নীরব ভাইজান আছে না, সুগন্ধা সত্যি সত্যি ইরামকে অনেক কিছু বলতে লাগলো, কিন্তু দুই রমণীর উপরে বিশেষ আগ্রহ নেই সারিকার। সে এক দৃষ্টিতে চেয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। তাকে কত হাসি খুশি দেখাচ্ছে, কিন্তু সুন্দর, কি সুন্দর ছোট ভাইয়ের সঙ্গে নববধূ খুনসুটি করে চলেছে, অথচ সেই দিনের শুরুটা কি এতটা চমৎকার ছিল? সারিকা কি সেদিন আদৌ মন থেকে হাসছিল, নাকি নিজের সঙ্গে নিজে অভিনয় করছিল? পিছনের বাগানের পথ বেয়ে দৌড়চ্ছে সারিকা। ভারী শাড়ি এবং গহনাগুলো চুরমুর করে শব্দ করছে, কিন্তু থামছে না সে। বহু কষ্টে বাড়ির সবার চোখ ফাঁকি দিয়ে সে বেরিয়েছে। হাতে হয়তো মিনিট কয়েক আছে শুধু। এরই মধ্যে তাকে দেখতে হবে একবার, শুধু একবার, এই শেষবার। অবশেষে বাগানের একদম কোণা ইটের দেয়ালের কাছে দেখা মিলল অভয়চের। পেছন ঘুরে দাঁড়িয়ে আছে সারিকা। এসে থামতেই ধীরে ধীরে ঘুরে তাকালো সে। স্নিগ্ধ রোদেলা আলোয় ভেসে উঠল অনুরাগের সদা শান্ত মুখটা। বধূরূপী সারিকার অবয়বে স্থির হলো দৃষ্টি। জলজল করে উঠল গভীরতায়। থেমে গেল রমণী। অপলক চেয়ে রইল। হালকা বাতাস খেলে গেল চারিপাশে। কাপড় উড়ল, চোখের পাতা কাঁপল, অশ্রু ফোঁটা জমল। নীরব নিস্তব্ধ থেমে যাওয়া সময়। অশ্রু সজল নয়নে সারিকা মৃদু হাসল সুথলা। আমার কেমন লাগছে? অনুরাগ একটি দীর্ঘ প্রশ্বাস টানল, বুক কাঁপলো তার। পরক্ষণের ছোটে সূক্ষ্ম একটি হাসি ফোটালো সে জোরপূর্বক। রাধার মতো লাগছে। সারিকার চোখ বেয়ে এবার এক ফোঁটা অবাধ্য অশ্রু গড়িয়ে পড়ল। অনুরাগ কয়েক পা এগিয়ে গেল। কাঁদবেন না, আপনার সাজ নষ্ট হয়ে যাবে। আমাকে কথা দিয়েছিলেন আপনি আর কাঁদবেন না। কই, কাচ্ছি না তো। সারিকা দ্রুত মুছে ফেলল নিজের গাল। হাসি নিয়েই তাকালো সামনে। এগিয়ে এলো বেশ কয়েক পা। অনুরাগ এবং সে এখন একে অপরের খুব কাছাকাছি, মুখোমুখি। পুরুষটির শরীর থেকে মৃদু চন্দনের সুবাস ভেসে আসছে। সারিকা প্রাণ পড়ে সেই ঘ্রাণটুকু গ্রহণ করল। দুজনের কেউ একে অপরকে কিছু বলতে পারছে না, শুধু চেয়ে আছে। তাদের কখনোই কিছু বলার প্রয়োজন হয়নি। অনুভূতির বিনিময় হয়েছে তাদের চোখের ভাষায়। কারো বলার প্রয়োজন হয়নি ভালোবাসে, শুধু অনুভব করেছে দুটি হৃদয়। এখানে শব্দেরা পেলে শুধু অনুভবেরা চয়ে। ঠিক যেমন চোখের ভাষায় পরিণয়, তেমন করেই চোখের ভাষাতেই বিচ্ছেদ। নিজের যত্ন নেবেন, অতিরিক্ত টেনশন করার অভ্যাসটা কমাবেন, আর হ্যাঁ, কাজের চাপে খাবার খেতে ভুলে যাবেন না। কথাগুলো বলতে গিয়ে অনুরাগের গলা খানিক কাঁপল। সারিকা মাথা দোলানোর সঙ্গে সঙ্গে বলল, তুমিও বেশি রাত জাগবে না,
প্রেশারের ওষুধটা নেবে, বাহানা দেবে না। ডক্টর চশমা লাগবে বলে চশমাটা পরবে। স্টার্ট নষ্ট হয় না এতে, আর প্রমোশন পরেও পাওয়া যাবে। আগে নিজের শরীরটা বাঁচাবে, কাজের চাপে গা ভাসানোর প্রয়োজন নেই। আচ্ছা। অনুরাগ মাথা নিচু করে ফেলল নিজের অশ্রুর টলটলে দৃষ্টি লুকাতে। সারিকা ফুপিয়ে উঠল, পরক্ষণে আবার মুখে হাত চাপলো, ফিসফিস করে জানালো, এবার তাহলে চাই। যান। সারিকা উল্টো ঘুরে গেল। এখানে দাঁড়িয়ে থাকলে সে নির্ঘাত হাউমাউ করে কেঁদে ফেলবে, কিন্তু বেশি দূর যেতে পারল না। সে দাঁড়ান। থমকে গেল রমণী, ছট করে ঘুরে দাঁড়ালো। অনুরাগ লম্বা কয়েক পায়ে হেঁটে এলো তার সামনে, নিজের একটি হাত বাড়িয়ে দিল। আপনার হাতটা একবার ছুঁতে দেবেন? সারিকার স্পন্দন বন্ধ হয়ে গেল। কোনোদিন এতটুকু সীমাও তারা লঙ্ঘন করে, অথচ আজ অনুরাগ নিজের সব বিশ্বাস ভেঙে তার কাছে এই আবদারটুকু করেছে। সারিকার ঝাপসা চোখে সামনে চেয়ে আস্তে করে নিজের হাতটা তুলল, রাখলো অনুরাগের হাতে। প্রথমটায় সেই হাতের দিকে শুধু তাকিয়েই রইল, তারপর নিজের আঙুলগুলো পিছিয়ে তুলে ধরলো উপরে, ঠেকালো নিজের কপালে। আরেক দফায় উষ্ণ অশ্রু গড়িয়ে নামলো সারিকার চোখ থেকে। পরের জন্মে আম গাছটার তলায় অনুভূতির ঝড়ে ডুবিয়ে বুক আমার আপনার আর দেখা না হোক। ফিসফিস করলো অনুরাগ, সারিকার আঙুলগুলো কপালে ছুঁয়ে অতঃপর নামিয়ে রাখলো। পিছিয়ে গেল বেশ কয়েক পা, আর দাঁড়িয়ে থাকতে পারল না রমণী, উল্টো ঘুরে চলে গেল। চোখ সম্পূর্ণ ঝাপসা হয়ে গিয়েছে এবার, আর একবারও পেছনে ফিরে তাকালো না সে। যেমন দৌড়তে দৌড়তে এসেছিল তেমন করে দৌড়ে আড়াল হয়ে গেল। অনুরাগ তাকে আর থামালো না, শুধু নিশ্চল দাঁড়িয়ে চেয়ে রইল সুদূর পানে। সেদিন সারিকা যে দৃশ্যটি দেখতে পায়নি সেটি পরবর্তীতে দেখেছিল অনুরাগ। পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতেই সে অনাকাঙ্ক্ষিত মানুষটাকে দাঁড়িয়ে থাকতে দেখলো চোখের সামনে। বাগানের গাছের বেরি পেরিয়ে হেঁটে হেঁটে এসে দাঁড়ালো সাইবান, একদম নির্লিপ্ত, শান্ত, গম্ভীর। পকেটে দুই হাত ভরে সে সরাসরি দেখলো অনুরাগকে। অনুরাগ কোনো প্রকার প্রতিক্রিয়া করলো না, নিঃশব্দে তাকিয়ে দেখলো বন্ধুকে। সাইবান কিছুক্ষণ চুপ থাকলো, তার চোখে জ্বলে উঠলো নিভু নিভু অগ্নিশিখা। পরক্ষণে সে গুরু গম্ভীর গলায় আদেশ করলো, আজকের পর থেকে তোর চোখ জোড়া আমার বোনের উপরে শুধুমাত্র শ্রদ্ধার দৃষ্টি ফেলবে, অনুভূতির নয়। বর্তমান সিঁড়ি বেয়ে উপরে উঠছে অনুরাগ। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে সে বাড়িটার ছাদে গিয়ে আশপাশটা দেখবে বলে ঠিক করেছে। এখানে সিঁড়িগুলো কাঠের, উঠলেই মচ মচ করে শব্দ হয়। সে মাঝপথ পর্যন্ত পৌঁছেছে, এমন সময় উপরে থেকে নামতে দেখলো সুগন্ধাকে। বেনি দুলিয়ে কিছু একটা গুনগুন করতে করতে নেমে আসছে মেয়েচা। অনুরাগ থেমে একপাশে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তার নামার জায়গা করে দিল। সুগন্ধা হেলে দুলে তার সামনে এসে থামলো, এরপর হঠাৎ করে জিজ্ঞেস করে বসল, দাদার মিষ্টি কুমড়ার তরকারি ভালো লাগে নাকি লাউয়ের? অনুরাগ খানিক ফরকে গেল, শু তুলে সুগন্ধাকে দেখে প্রশ্ন করল, হঠাৎ এই প্রশ্ন? জবাব দিতে সমস্যা কই? অনুরাগ ঘাড় চুলকে জানালো, লাউ ভালো লাগে, কিন্তু মিষ্টি কুমড়ায় সামান্য চিনি আর কুচো চিংড়ি মিশিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। ও আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। সুগন্ধা চলে যাচ্ছিল, কিন্তু অনুরাগ হুট করেই বলে বসল, তুমি কি সবসময় এমন করেই কথা বলো? কেমন কইরা কথা বলি? মাথা কাত করে জানতে চাইল সুগন্ধা। আঞ্চলিক ভাষায়। সাইবান তো বললো তুমি নাকি অনার্সে পড়েছো, তাও বাংলা নিয়ে। শুনুন দাদা, বাংলাটা হলো পাঁচমিশালি ভাষা। আমরা যদি আঞ্চলিক ভাষাগুলোর ঐতিহ্য ধরে রাখতে না পারি এবং কথায় কথায় ইংরেজি শব্দ ছেড়ে নিজেদের চালাক ভাবা শুরু করি, তবে তো মুশকিল হয়ে যায়, বলুন। অনুরাগ ফ্যাল করে তাকিয়ে রইল সুগন্ধার মুখপানে। যদিও সে নিজেই এই মেয়েটাকে আঞ্চলিক ভাষা নিয়ে বলেছে, তবে তার মুখে শুদ্ধ ভাষাটা অন্যরকম লাগলো। ঠিক কেমন ধরনের অন্যরকম অনুরাগ জানে না। চোট ফাঁক হয়ে গেল তার। স্থির চেয়ে রইল মেয়েটার দিকে। সুগন্ধা মুচকি হাসল, মুখটা বন্ধ করুন, এখানে মাছির বড্ড উৎপাত। গুয়ে বসা মাছি মুখে ঢুকে গেলে সমস্যা। সিঁড়ি বেয়ে নেমে গেল সুগন্ধা। অনুরাগ নিস্তব্ধ হয়ে রইল কয়েক লহমা, তারপরই হঠাৎ ডেকে উঠল, সুগন্ধা।
বেশ অনেকটা দূরে চলে যাওয়া মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো। বাড়ির ভেতরে হালকা আলোয় তার শ্যামবন্ধ মুখটা বুঝি চিকচিক করে উঠল। অনুরাগ বুকে দুবাহু বেঁধে রেলিংয়ে হেলান দিয়ে পড়ল। তোমার কণ্ঠে শুদ্ধ ভাষাটা চিনির মতন, আর আঞ্চলিক ভাষাটা হাজার ফুলে ঘুরে মৌমাছির খোঁজানা এক ফোঁটা দুর্লভ মধু। আর দাঁড়ালো না অনুরাগ, উঁচু ঘুরে সিঁড়ি বেয়ে উপরে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ঘন্টা তিনেক বাদে নিচতলার টেবিলে দুপুরে খাবার দেওয়া হলো। সাইবান এখনো ফেরেনি। ঘুমন্ত ইজানকে স্টলারে রেখে চেয়ারে বসলো ইরাম। অনুরাগ এবং সারিকাও উঠে পড়েছে। সুগন্ধা সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। এই মেয়েটাই সকলের জন্য আজ রান্নাবান্না করেছে। ইরাম এক দফা নিজের ফোন চেক করলো। সাইবানকে মেসেজ পাঠিয়েছে সে। কখন ফিরেছো? আই ডোন্ট নো। আচ্ছা কি বলছো জানি না, কি বলেছো জানি না, কিন্তু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। উইল ট্রাই। সেভ আপ দ্য টি ফর মি টিল দেন। হুট করে চায়ের কথা কোথা থেকে এসেছে ইরাম বুঝতেই পারেনি, কিন্তু এই গেঞ্জির সাথে থাকতে থাকতে সেও গেঞ্জিতে চাল বুঝতে শিখেছে। এআই ওয়েবসাইটের বদৌলতে সে বুঝে গিয়েছে এই টি চা নয়, বরং গল্প বা কাহিনীকে বোঝানো হয়েছে। টি শব্দটার সঙ্গে গল্প, গসিপ জিনিসটা কিভাবে যায় কে জানে। নাকি সত্যি চায়ের কথাই বলেছে ওই বান্দা এসে চা খাবে। ধুর, এত ভাববে কে? গোল্লায় যাক ওই গেঞ্জি। আপনারে আরেকটু ভাত দিই? সুগন্ধার কথায় ভাবনা থেকে বেরোলো ইরাম। ফোন রেখে তাকালো। হ্যাঁ একটুখানি। সুগন্ধা এক চামচ ভাত তার প্লেটে তুলে মাখা মাখা কুমড়ো, মিষ্টি কুমড়া এবং চিংড়ির তরকারি দিল। ইরাম শিকুচকে ফেল। তুমি না বললে লাউয়ের কথা? হ্যাঁ, লাউ এখনো পাকে নাই, কুমড়া বেশি পাইকা গেছে দেখলাম, তাই কুমড়াই করলাম। কালকে লাউ করবো নি। ইরাম কাঁধ তুলে খাওয়ায় মনোযোগ দিল। আচ্ছা লাউ কি পাকে? মানুষ না কচি লাউ পছন্দ করে। ইরাম ম্যাকবুকের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবনায় ডুবে গেল। দুপুরে বিশেষ কিছু মনে হয়নি, কিন্তু এখন কেমন যেন গন্ডগোল লাগছে। সুগন্ধা কি বললো, কি করলো, কেন করলো? এমনই হয় বোধহয় অলস মস্তিষ্কেও শয়তানের কারখানা। ইরামও হঠাৎ আজগুবি কিছু ভেবে বসে আছে। মাথা নেড়ে সে কাজে মনোযোগ দিল। আজকে রিভিউর পর আরেকটা নতুন কাজের অফার এসেছে তার কাছে। 3 দিনের ভেতর করে দিতে পারলে $10 দেওয়া হবে। 3টা আর্টিকেল রাইটিংয়ের কাজ, প্রায় মাস দেড়েক ট্রেনিংয়ের। ইতিমধ্যেই তার হাত অনেক চালু হয়ে গিয়েছে। শুধু ভাবতে এবং ডাটা সংগ্রহ করতে একটু সময় লাগে। ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। এখন কাজ করতে করতে বেস্ট পাম্প করে রাখলো, কারণ রাতে সাইবানের সাথে পার্টিতে যাবে সে। তখন সুগন্ধা খাওয়াবে। ইজান শুরুতে শুরুতে দুধ টেনে খেতে পারতো না। এই নিয়ে ইরাম অনেকটা ঝামেলায় ভোগ করেছে। সাইবানের সঙ্গে বিয়ে হওয়ার পর সামিয়া বেস্ট পাম্প ব্যবহারে পরামর্শ দিয়েছিলেন। ব্যাপারটা অনেক কাজে লেগেছে তার। সে যদি কোনো দিন দেরি করেও ফেলে, পাম্প করে রাখার কারণে যে কেউ ইজানকে খাওয়াতেই পারে। ইজান শুধু সাইবারের সাথেই দুষ্ট, এমনিতে ভীষণ শান্ত বাচ্চা। অন্য কেউ কোলে নিলে বেশি গাইগুও করে না। আগে তো রাত বিরাতে কাঁদতো, এখন কান্নাটাও কিছুটা কমে এসেছে। কিছুক্ষণ পর তৈরি হবে বলে জিনিসপত্র সব বের করে রেখেছে ইরাম। দ্রুত হাতে রাফ আইডিয়াটা নোট করে রাখছে ম্যাকবুকে। ফিরে এসে কাছে বসবে এমন সময় একদম অতর্কিতেই তার মুখের সামনে কিছু একটা ধরলো কেউ। হতচকিত হয়ে সামনে তাকালো সে। ফোনের স্ক্রিন, সেখানেই ভাসছে একটা সার্টিফিকেটের ছবি। বার্থ সার্টিফিকেট। নাম সাহারান আলাদিন ইজান, পিতার নাম সাইবান আলাদিন, মাতার নাম ইরাম কিবরিয়া। সম্পূর্ণ বিশদভাবে ডিটেলস নোট করা আছে। ইরাম মাথা কাত করে দেখলো তার ঠিক পেছনে সাইবান দাঁড়িয়ে চেয়ারে ঝুঁকে তার কাঁধের উপর থুতনি চেপে তাকিয়েছে। বানান ঠিক আছে কিনা দেখুন, ইস্যু হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই। ইরাম ফোনটা হাতে নিল, খুঁচিয়ে খুঁচিয়ে দেখলো ইজানের বার্থ সার্টিফিকেট। করার সময় কিংবা সুযোগ তার কাছে ছিল না। সাইবান এখন এটা নিজ উদ্যোগেই করেছে, শুধু করছে না, সেই বিষয়টা নিয়ে রীতিমতো অবসেসড। কেন তা ইরাম জানে না। বানান ঠিকই আছে, কিন্তু তোমাকে আরো একবার সাবধান করে দিচ্ছি, অরণ্য যদি পরে কোনো কিছু দাবি করে তাহলে আমরা ঝামেলায় পড়ব। তার ছেলে হাসি হাসলো সাইবান। দাবি করবে মানে? ওর বাপের সম্পত্তি আসুক দাবি করতে। এত মাস কোথায় ছিল সে? কেস ঠোকার ক্ষমতা আমার কাছেও আছে। ইরাম দেখা শেষ করতেই ফোনটা ফেরত নিয়ে নিল সে।
মাসই বাইরে থেকে ফিরেছে। ছোঁচ কামড়া সাইবান ফোনের স্ক্রিন দেখতে দেখতেই জানালো। পুটলার জন্মও দেখি 10 তারিখ, আমার ছাওয়াল। ইরাম ম্যাকবুক থেকে মনোযোগ হটিয়ে চেয়ারে হেলান দিল। ও হ্যাঁ, তোমার জন্মদিনও 10 তারিখ, 10 সেপ্টেম্বর না? আপনি আমার জন্মদিন মনে রেখেছেন? ঠোঁট চেটে তির্যক হাসলো সাইবান। তাতে ইরাম খানিক বিব্রত বোধ করলো, গলা খাকারি দিয়ে জানালো। এটা এত ভাবনে আর কি আছে? ছোটবেলায় তো তোমার জন্মদিনের 1 মাস আগে থেকে লাফ ঝাপ শুরু করতে, জন্মদিনের 1 মাস পর গিয়ে সেই লাফালাফি থামাতে। মনে না রাখতে চাইলেও মনে থেকে যায়। আপনার এত কিছু মনে থেকে যায় শুধু আমি বাদে। ইরাম হঠাৎই এমন কথা ভিমড়ি খেল। কিছু বলার আগেই সাইবান হুট করে প্রসঙ্গ পাল্টে ফেলল। সে যাই হোক, নিজের জন্মদিন ভিন্ন দিনে পালন করার মর্মান্তিক বেদনা আপনি বুঝবেন না। এমন এক নাটকীয় ভঙ্গিতে সে বলল যে ইরামের শির কুচকে গেল। অন্যদিন মানে? এটা তোমার সত্যিকারের বার্থ ডেট না? একটি দীর্ঘশ্বাস ফেললো, কপাল ঘষল সাইবান। মানুষের বাবা মা চাকরির জন্য ছেলেমেয়ের বয়স কমিয়ে রাখে, আর আমার মন আমার বয়স একদিন বাড়িয়ে দিয়েছে। মনে হয় আগেই বুঝে গিয়েছিল আমার দ্বারা চাকরি বাকরি হবে না। এই কথাটা জানা ছিল না ইরামের। সে আজীবন ওই তারিখেই এই ছেলে জন্মদিন পালন হতে দেখেছে। ঠিক এমন সময় রূপে পা পড়ল অনুরাগের। তার সঙ্গে সঙ্গে মৃদু পারফিউমের সুবাস ভেসে এলো মেন্স পারফিউম। ওর জন্মই যুদ্ধর সাথে, ডায়নামাইট বেবি। ইরাম চোখ ঘুরিয়ে তাকালো। অনুরাগ পুরো দস্তর তৈরি, রয়্যাল ব্লু বর্ণের একটা স্যুট পরনে, পকেটের দিকে ময়ূরের আদলে তৈরি একটি ব্রোচ, চুলগুলো পরিপাটি করে জেল দিয়ে সেট করা, ছোটে মৃদু হাসি। সাইবান কটমট করে তাকালো বন্ধুর দিকে। অনুরাগের তাতে থোড়াই কেয়ার। ইরাম কৌতূহলী হয়ে উঠল এবার। মানে ও যেদিন জন্মেছে সেদিন ও না কাঁদলেও পুরো বিশ্ব কেঁদেছে। এই, তুই দেখেছিস আমি কাঁদিনি? নিজে তো ছিলি 3 বছরের লেংটু পুক্কু দেখিয়ে ঘুরে বেড়াতি। প্রতিবাদ করলো সাইবান। পুক্কু জিনিসটা কি সেটা সে জিজ্ঞেস করার চাইতে স্বামীর সত্যিকারের জন্ম তারিখ নিয়ে ইরামের আগ্রহ বেশি। অনুরাগ মুচকে এসে বললাম। স্বামী আন্টি বলেছে না? তুই কাঁদছিলি না? তোর ওই পুক্কু বরাবর 7টা থাপ্পড় দেওয়ার পর কেঁদেছিল। মমের হাসপাতালের বিছানায়ও এত হুঁশ ছিল? বাসায় ফিরে খবর নিতে হচ্ছে কোন ব্র্যান্ডের অ্যানেস্থেশিয়া ব্যবহার করছে হাসপাতাল, যে রোগী উঠে সব দেখে ফেলে। মামলা ঠুকে দেব। হাতের আঙুল মটকাতে লাগলো সাইবান। ইরামের বন্ধুদের কথায় বিশেষ আগ্রহ হলো না। সে সরাসরি জিজ্ঞেস করলো। জন্মদিন নিয়ে কিছু বলছিলে অনুরাগ? ও কাঁদেনি, বিশ্ব কেঁদেছে মানে কি? বুকে দুবাহু বেঁধে বিজ্ঞের ভঙ্গিতে অনুরাগ বলল। 10-এর সাথে 1 যোগ করলে কত হয় বৌদি? 11। আর সালটা যদি হয় 2001? এবার মস্তিষ্কে ছুকলো ইরামের, আটকে উঠল। 9/11। সে বলতে সাইবান নিজের মাথায় নিজে চাপড় দিয়ে সরে গেল, যেন আরেকটা দুর্বিষহ বিষয় সামনে এসে পড়েছে। 11 সেপ্টেম্বর 2001 পুরো পৃথিবী কেঁপে উঠেছিল যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের হামলার কারণে। ঘটনাটা এতটাই ভয়ঙ্কর ছিল যে শুধুমাত্র যুক্তরাষ্ট্র নয়, বরং গোটা পৃথিবী জুড়ে এর প্রভাব ছড়িয়ে গিয়েছিল। তখন ইরামের বয়স 7 বছর বোধ হয়। বিশেষ মনে নেই তার, কিন্তু আবছায় কিছু স্মৃতি আছে। তাদের বাড়িতে পুরাতন একটা সাদা কালো টেলিভিশন ছিল। ভিটিভিতে সারাদিন সারা রাত শুধু এই নিউজটাই চলতো। যাদের বাসায় টিভি ছিল না তারা তাদের বাসায় নিউজ দেখতে আসতো। এলাকার টং দোকানে ভিড় জমে যেত। আলাপ আলোচনা কত কি, সরকার পর্যন্ত গদিতে নড়ে চড়েই বসেছিল। এমনই এক তোলপাড় করা ঘটনা ছিল সেচে। এই ঘটনার পরেই ইউরোপ জুড়ে ধর্মবিদ্বেষ ছড়িয়ে যায় এবং শুরু হয় আফগানিস্তানের সাথে যুদ্ধ। এই ঘটনার কথা জানে না দেশে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া মুশকিল ছিল তখন। এখনও পাঠ্যবইতে ইতিহাসের অংশস্বরূপ এটা পড়ানো হয়। ঘটনাটি বিশেষভাবে পরিচিতি 9/11 হিসেবে। সাইবানের জন্ম একই দিনে, যেদিন এই বিশ্বজুড়ে তোলপাড় হয়ে গিয়েছিল। হয়তো সেই কারণেই সামিয়া তার জন্ম তারিখটা পরিবর্তন করে 11 এর বদলে 10 করে দিয়েছেন। ছেলের জন্ম হবে এমন একটা বিভীষিকাময় দিনে। মায়ের আনচান মন হয়তো মানতে পারেনি।
ইরাম বড় বড় চোখে সাইবানের দিকে তাকিয়ে রইল। ছেলেটা এখন থুতনিতে হাত ঘষছে। এই ছেলেটার মধ্যে আর কত কি লুকিয়ে আছে। একটা একটা করে রহস্য ইরামের সামনে উন্মোচিত হয়, আর সে অবাক হয়ে থাকে। অর্ধাঙ্গিনীকে এইভাবে চেয়ে থাকতে দেখে বোধহয় লজ্জা বোধ হলো সাইবানের। গলা খাকারি দিয়ে সে খিকি উঠল। এই দাদা বাবু, তুই যাবি? এসেছিস কেন ছাতার মাথা? মৃদু হাসলো অনুরাগ, হাত ঘুরি দেখল। কয়টা বাজে সে খেয়াল আছে নাকি তোর আজ শো করার ইচ্ছা নেই? যা তো, তুই আমার চোখের সামনে থেকে গেলেই হবে। যাওয়ার সময় নিচে জরিনার আম্মা সকিনার চুলের মুঠি ধরে বলে দিস আমার জন্য যেন কফি রেডি রাখে, খেয়েই বেরিয়ে যাব। আজ্ঞে মহারাজ। শাল্টের ভঙ্গিমা করে অনুরাগ চলে গেল। সাইবান কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে এবার ইরামের দিকে তাকালো। আপনি আবার টমেটোর মতন চোখ করে বসে আছেন কেন? রেডি হবেন নাকি চাইছেন আমি রেডি করাই? সেক্ষেত্রে আগামী 2 ঘন্টায় কিছু ফিনিশ হবে কিনা গ্যারেন্টি দিতে পারছি না। অসভ্য এক। মুখ ভেঙচে উঠে গেল ইরাম। প্রাইভেট কারের ভেতর বসেছে ইরাম এবং সাইবান। পেছনের গাড়িতে আছে তিতলি আর অনুরাগ, সুগন্ধা, সারিকা দুইজনে। এজানের সঙ্গে বাড়িতে আছে, তারা যাবে না। একটা আসমানি রঙের জর্জেট শাড়ি পরেছে আজ ইরাম। চুলগুলো প্রথমে খোপা করবে ভাবলো, সাইবানের মন্তব্যের কারণে খোলা রেখেছে। হালকা কিছু গহনা, একটুখানি মেকআপ, এতটুকুই তাকে যথেষ্ট স্নিগ্ধ এবং পরিপাটি দেখাচ্ছে। সাইবান এক মনে গাড়ি চালাচ্ছে, পারতপক্ষে ইরামের দিকে না তাকানোর চেষ্টাই করছে। তার বেশভূষা ফর্মাল নয়, একটা পোলো শার্ট, উপরে আবার জ্যাকেট, গলায় অহেতুকভাবে হেডফোন চলছে। চুলগুলো আশ্রয়নি, শুধু আঙুল দিয়ে এলোমেলো করে নিয়েছে। ঢোলা জিন্স এবং ভারী ক্যাটস, এই তার ডিজে রূপ। ইরাম কেন যেন বেশ অনেকটা সময় নিয়ে আজ স্বামীকে দেখল। এই ছেলেটার এমন বেপরোয়া ভঙ্গিমা এবং অগোছালো অভাবে তার আজ খারাপ লাগলো না। আগে মনে হতো ছেলেটার দায়িত্ব জ্ঞানহীন, অথচ এখন মনে হয় ওই কাজ জোড়ায় যেন এক পৃথিবী সমান দায়িত্ব চেপে চলে সে। অথচ তার বাহ্যিক রূপ দেখলে কেউ বুঝতেই পারবে না, যেমনটা ইরাম এতদিন বুঝতো না। সাইবানের প্রতি সে এক প্রকার বাসর ছিল। যাই করুক না কেন সবটাই বেপরোয়া মনে হতো, এখনো মনে হয়। কিন্তু আজকাল এই বেপরোয়া ব্যাপারগুলো তার কেন যেন ভালোই লাগে। এই যেমন শাড়ির সাথে সাইবানের পোশাক আশাক যাচ্ছে না, বিষয়টা ইরামের তেমন একটা খারাপ লাগছে না। বরং লুকিং গ্লাসের দিকে তাকালে মনে হচ্ছে যেন প্রথম থেকেই সবটা এইভাবেই হওয়ার ছিল, এটাই পারফেক্ট। সাইবান নিজের উপর ইরামের গভীর দৃষ্টি লক্ষ্য করতে পারছে। গিয়ারের উপর হাত সামান্য কাঁপছে তার। মেয়েটা এভাবে তাকিয়ে আছে কেন সে কি জানে না। তার দৃষ্টিতে সাইবানের আত্মা খাঁচা ছাড়া হয়। ইরাম বুঝলো কি বুঝলো না সে জানে। হঠাৎ করে বলে বসল। একটা কথা জিজ্ঞেস করব? সাইবান রাস্তার দিকে মনোযোগ রেখে বলল, 10টা কথা জিজ্ঞেস করুন। ইরাম মাথা ঝাঁকালো, অতঃপর হুট করে জিজ্ঞেস করল, এত কিছু থাকতে তুমি ডিজে হলে কেন? ইরাম জানে না তার প্রশ্ন কি ছিল। সে শুধু সাইবানের তীক্ষ্ণ চোয়াল শক্ত হয়ে যেতে দেখলো। স্টিয়ারিংয়ে হাতের আঙুলগুলো এত শক্তভাবে চেপে বসলো যে সেগুলো ফ্যাকাশে দেখালো। চোখ জোড়া কেমন যেন কঠোর হয়ে উঠল। প্রথম 1 মিনিট সাইবান কোনো উত্তরই করলো না। পরক্ষণে গাড়ি ঘুরিয়ে খানিকটা গতি বাড়িয়ে বলল, ওরা আমাকে বলেছিল আমি আমার রিচ ফ্যামিলির প্যাম্পার্ড কিড, ক্যারিয়ারে কিছু না হলেও চলবে, আমার মম ড্যাডি লাইফ সেট করে দেবে। কথাগুলো মিথ্যে নয়। সাইবান চাইলে সেটা সম্ভব হতো। তার পারিবারিক অবস্থার কথা বিবেচনা করলে ক্যারিয়ারের প্রতি বিশেষ মনোযোগ না দিলেও চলে। তবুও সামিয়া মুন্সির পরিবারটা অন্য ধাতুতে করা, তারা সর্বদাই শিক্ষাকে প্রাধান্য দেন। সামিয়া নিজে ডাক্তার, সারিকা ডেন্টিস্ট, এমনকি সুগন্ধাকে পড়ালেখা করানোর হচ্ছে। সাইবান চাইতো মায়ের মতন ডাক্তার হতে, কিন্তু সে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। প্রাইভেটে তো পড়তে পারতো, কেন পড়েনি সেটা জিজ্ঞেস না করে ইরম শুধলা। বাবার ব্যবসায় বসতে পারতে। অন্যের করা সাম্রাজ্য কি আমার হতো? একটু জোরালোভাবেই বা কাটলো সাইবান। ইরামের কাঁধে সিট বেল্ট চেপেই বসলো। ফ্রিকুচকে ফেললো সে সামান্য। প্রতিবাদ স্বরূপ কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পালনা সাইবানের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। আমার নিজের পরিচয়ের দরকার ছিল, পরিবারের না। যারা বলতো আমার কিছু না করলেও চলবে, তাদের 1 মাসের বেতন আমার 1 ঘন্টার উপার্জন। আমাকে কেউ সাইবান উদ্দিন নামে চেনে না, চেনে আলাদিন হিসেবে, এটুকুই। টাকা
টাকাই কি সব সফলতার মাপকাঠি? ইরাম বলতে সাইবান হালকা একটু মাথা কাত করে তাকালো, তির্যক হাসল, অথচ সেই হাসিটুকুতে বিনোদন নয় বরং বিষাদ মাখা ছিল। আপনারও কি আফসোস হয় যে আমি ভদ্র ঘরের ছেলেদের মতন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারিনি? আমি সেটা কখন বললাম? প্রতিবাদ করলো ইরাম, কিন্তু সাইবান আর তাকালো না তার দিকে, মুখ ফিরিয়ে খানিকটা রুক্ষ গলায় বলল, গাড়ি চালানোর সময় এত কথা বলবেন না, আমার ডিস্টার্ব হয়। এতটুকুই। নীরব হয়ে গেল উভয়ে। ইরাম নিজের কোলের দিকে চেয়ে ভাবলো সে সঠিক পথে এগোচ্ছে, কিন্তু একসঙ্গে চাপ দেওয়া যাবে না, একটু একটু করে উদ্ঘাটন করতে হবে সম্পূর্ণটা। পার্টিতে পৌঁছাতে খুব বেশি সময় লাগলো না আর। একটা কনভেনশন হলে আয়োজন, ব্যাচেলারের পার্টি। বাংলাদেশের কালচার নয়, তবুও ইদানিং অনেকেই বিদেশি ঐতিহ্যে মারতে ভালোবাসে। এখানকার বিয়েরও হরেক অনুষ্ঠান, পাকা দেখা, আংটি বদল, বাগদান, ডালা বদল, মেহেদি অনুষ্ঠান, সঙ্গীত অনুষ্ঠান, গায়ে হলুদ, বিয়ে, রিসেপশন, আরও কত কি। ভাবলেও হাঁপানি উঠে যায় এরামের। ব্যাচেলার পার্টি সাধারণত বর এবং কনে আলাদাভাবে রাখে বিয়ের আগে বন্ধু বান্ধবদের নিয়ে উদযাপনের জন্য, কিন্তু এক্ষেত্রে সেটাও ব্যতিক্রম। বর কনে দুজনই একসাথে পার্টি রেখেছে, তাদের বন্ধু বান্ধবরা সবাই আমন্ত্রিত। ভিড় ভাচ্চাও অনেক বেশি। সাইবান গাড়ি থেকে নামতে কয়েকজন ছুটে এলো, কানে কানে কি যেন বলল। সে মাথা দুলিয়ে ইরামের কাছে ফিরল। আমার এবার স্টেজে যেতে হবে, অনুরাগের সাথে সাথে থাকবেন কেমন? এগিয়ে এসে হুচ করে অর্ধাঙ্গিনীর কপালে আলতো করে একটা চুমুকে সাইবান ফিসফিস করল। আসলাম লক্ষ্মীটি। হতবাক হয়ে গেল রমণী, বুকের ভেতরটা দামামা বাজলো নতুন করে। সাইবান দাঁড়ালো না, উঁচু ঘুরে দ্রুত পায়ে ভেতরে ঢুকে গেল। চাকচিক্যময় সাজসজ্জা আর লাইটিং, বাতির ভিড়ে ইরাম ভ্যাবলার মতন দাঁড়িয়ে রইল যতক্ষণ না অনুরাগ এবং তিতলি এসে যোগ দেয়। অতঃপর তারা সবাই একসঙ্গে ভেতরে ঢুকল। বাইরে থেকে যতটা চাকচিক্য, ভেতরে তার থেকেও বেশি অভিজাত হলটা। সুবিশাল এক কোনায় খাবার এবং ড্রিঙ্কসের বুফে, একটা বড় সড়ো চকলেট ফাউন্টেন দেখা যাচ্ছে, ডিম লাইট, সবুজাভ, লাল এবং কিঞ্চিত নীলের মিশ্রণ। সবাই এদিক সেদিক দাঁড়িয়ে গল্প করছে, মানুষ প্রচুর। পেছনের দিকে স্টেজ, সেখানেই এলইডি স্ক্রিনে জলজলে নিয়ন বাতিতে লেখা ডিজে আলাদিন। দুই পাশে দুটো সুবিশাল পোস্টার, যাতে সাইবানের ছবি এবং লোগো। সাউন্ড প্যানেল প্রস্তুত, গমগমে একটা মিউজিক শুরু হয়েছে এরই মধ্যে। তার তালে তালে দুলতে শুরু করেছে অনেকেই। সাইবানকে অবশ্য এখনো স্টেজে দেখা যাচ্ছে না। অন্যকের পাশাপাশি হেঁটে কিছুটা যেতে ইরাম খেয়াল করলো তার আশেপাশের ছেলেমেয়েগুলো কেমন করে যেন তার দিকে তাকাচ্ছে। এটা কি পোশাকের জন্য? এখানকার বেশিরভাগ ছেলে মেয়েদের পরনে ওয়েস্টার্ন নয়তো ফর্মাল শাড়িও যে একেবারে কেউ পরেনি তা না, তবে তাদের শাড়িগুলো চিকচিকে পাতলা টিস্যুর মতন কাপড়ের। ইরামকে এভাবে দেখার অর্থ কি? আবার কি যেন মন্তব্য করছে, যেহেতু বর কনের বন্ধু, এখানে কারোরই বয়স খুব বেশি না। এই ধরনের পার্টি গুরুজন কিংবা আত্মীয়দের জন্য হয় না। তাই ইরামের সমান কেউ আছে কিনা সন্দেহ রয়েছে। অন্তত সে তো দেখতে পাচ্ছে না। একদল ছেলে মেয়ে হুট করে এগিয়ে এলো, যাদের নেতৃত্বে কালো জড়ি বসানো টাইট ড্রেস পরা একটা মেয়ে, ভীষণ সুন্দরী চকপকে তরুণী। এগিয়ে গেল তিলতে, নিজের বডি কোন গাউনটা সামলে তরুণীকে আলিঙ্গন করলাম। ফাইনালি কতদিন পর দেখলাম তোকে রিশা। মিস্টার টু, কি খবর তোর টিকলি? আরে অনুরাগকে হালকা জড়িয়ে ধরল মেয়েটি। এই রিশাই যে সাইবানের ক্লাসমেট, যার ভাইয়ের বিয়ে বুঝতে বাকি রইল না ইরামের। কিছুক্ষণ বাদে রিশা হঠাৎ তার দিকে ঘুরল, বিরাট হাসি নিয়ে এগিয়ে এলো। আপনি নিশ্চয়ই আমাদের সাইবানের বউ? জি, আমার নাম ইরাম কিবরিয়া। অনুরাগদের সাথে একজন মহিলাকে ঢুকতে দেখেই বুঝে গেছি। ইরামের সাথে হ্যান্ডশেক করলো রিশা। মেয়েটা সরাসরি অপমান করেনি, কিন্তু মহিলা সম্বোধনটা অপমানজনক অর্থে ব্যবহার করেছে বুঝতে রমণী বেগ পোহাতে হলো না। আর চোখে তৃতীয় দিকে দৃষ্টি ফেল সে, চোখ উঁচে মুখে বিনোদন মেখে তাকিয়ে আছে সে। মেয়েটার সঙ্গে কোনো আতাত আছে রিশার, এতটুকু ইরাম বুঝলো। ক্লাসমেট, বান্ধবী, তবে সবকিছু হচ্ছে। মৃদু হাসলো সে। জি, বয়সটা তো কম হলো না? না, আমি বরং অবাকই হলাম আন্টি না বলে মহিলা বললে বলে।
রিসার মুখটা খানিক পাংশুটে হয়ে গেল, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগে অনুরাগ এসে হস্তক্ষেপ করল। এক্সকিউজ মি, সবাই কি এভাবেই কথা বলে বলে কাটিয়ে দিবি? তোর ভাই ভাবি কোথায়? চল শুভেচ্ছা জানিয়ে আসি। মনে মনে খানিক স্বস্তি পেল ইরাম। অনুরাগদের সাথে গেল চুপচাপ। যার বিয়ে হচ্ছে সে ইরামের থেকে বয়সে ছোট, রিসার ভাই আবার তার সমান, একই এইচএসসি ব্যাচ। কথায় কথায় জানা গেল, কিন্তু সামাজিকতাটা ইরাম খুব বেশিক্ষণ ধরে রাখতে পারল না। সে যেদিকে যাচ্ছে কিছু মানুষের দৃষ্টি তাকে অনুসরণ করে যাচ্ছে, কানাঘুষা হচ্ছে, কেউ কেউ আবার হাসাহাসিও করছে। অবাক করা বিষয় হলো, সত্যি এর মাঝে মেয়েরাই সংখ্যা বেশি ছিল। ছেলেগুলো সামনে পড়লে ইরামকে সালাম দিয়ে চলে যাচ্ছে, না হয় চুপি চুপি হাসছে, কিন্তু মেয়েগুলো থেকে থেকে তাকে বিনা কারণে দেখছে আর নিজেদের মধ্যে ফিসফিস করছে। তাদের প্রত্যেকেরই গল্পের টপিক যে সেই, তাতে কোনো সন্দেহ নেই। কাক পাখনা লাগালে কি আর ময়ূর হয়ে যায়? আই লাভ ইজ গিফট, কিন্তু সেটারও একটা লিমিট আছে, তাই না ভাই? এমন পার্টিতে একটা আন্টি কি করছে ভাই? মনে হচ্ছে এক্ষুনি সিসি ক্যামেরার মতো বলা শুরু করবে, কালকে পাশের বাড়ির ছেলের সাথে তোমাকে পার্কে দেখেছি। বুড়ি বয়সে নাটাঙ্কি। আগের জন মনে হয় ভালো সুখ দিতে পারেনি, তাই কচি ছেলের প্রয়োজন হয়েছে। সে কি নিদারুণ হাসি এক একজনের। অনুরাগ বিষয়টা খেয়াল করছে, সে হনন করে এগোতে যাবে, কিন্তু ইরাম হাত চেপে ধরল, ইশারা মানা করলো। দাঁত কিরমির করে অনিচ্ছা সত্ত্বেও পিছিয়ে গেল অনুরাগ, কিন্তু ক্রুদ্ধ দৃষ্টি ফেলা ছাড়লো না। তার চোখ দেখলেই অনেকে চুপ হয়ে যাচ্ছে। ইরাম কাউকে কিচ্ছু বলো না, কারোর কাছে প্রমাণ দেওয়ার কিচ্ছু নেই। পার্টিতে প্রথমটায় সে আসতেই চায়নি, নিহাতই পরিবার নিয়ে এসেছে বলে সাইবানের সঙ্গে তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। সকলকে ছাড়িয়ে সে চুপি চুপি হেঁচে গেল খাবারের টেবিলের দিকে, উদ্দেশ্য একটা জুস নেবে। ঠিক তখনই পরিচিত অভাবটা চোখে পড়ল। একজন লম্বাটে ফিনফিনে শরীরে পুরুষ, পিঠ দেখা যাচ্ছে, খয়েরি সিল্কের শার্ট এবং কালো ফর্মাল প্যান্ট পরনে, সামনা মুখ, চোখের চশমা, এক হাতে একটি অরেঞ্জ জুসের গ্লাস। কায়সান রুশতে। ইরাম বেশ অবাক হলো, কায়সান এখানে কি করছে? তবে কি এই কারণে ক্লাস ছুটি? আস্থাশীল একজনকে দেখে তার কিছুটা ভালো লাগলো, এগিয়ে গেল পায়ে পায়ে। কায়সার। কায়সান অন্য একজনের সাথে কথাই বলছিল, মাথা কাত করে ইরামকে দেখে সে অবাক হয়ে গেল। দ্রুত নিজেকে এক্সকিউজ মি বলে লম্বা পা ফেলে হাসি মুখে এগিয়ে এলো। তুমি এইখানে? একই প্রশ্ন আমারও। তোমার তো পার্টি পছন্দ না জানতাম। একগাল হাসলো কায়সান। বরের বন্ধু আমি, জোরাজুরি করলো তাই মানা করতে পারলাম না। ইরামের চোখ জোড়া প্রসারিত হলো, এবার বুঝতে পেরেছে বরের সঙ্গে তার এইচএসসি ব্যাচ মিল, তার মানে সে কায়সানের বন্ধু হতেই পারে। যাই হোক, পার্টি ভালো না লাগলেও এখন তোমাকে দেখে ভালো লাগছে। কায়সান নিজের হাতে জুসের গ্লাসটা এগিয়ে দিল। নাও, তোমার মুখটা কেমন শুকনো দেখাচ্ছে, আমি এখনো একটুও পান করিনি, এটা ফ্রেশ। ইরাম মৃদু হেসে গ্রহণ করল। থ্যাঙ্কস। টেবিলের কাছেই দুজন দাঁড়ালো, নিজেদের মতন গল্প করতে লাগলো। আশেপাশের দৃষ্টি এবার রীতিমতো ভুলে গেল ইরাম। সময়টা এখন আর খারাপ লাগছে না। তবে কিছুক্ষণ বাদে এক কোনায় তিতলির উপস্থিতি লক্ষ্য করলো সে। মেয়েটা একা নয়, দলে আরো কিছু মেয়ে আছে। নিজেদের মধ্যে চাপড়া চাপড়ি করে অট্ট হাসি হাসছে তারা। একটা বাচ্চা সহ ইয়াং ছেলের গলায় ঝুলে যাওয়ার কোনো মানি হয় না, বেশরম নাকি? পুর বয় সাইবান। কথাগুলো তখনও গুজরিত হয়ে যাচ্ছে পার্টির মধ্যিখানে, অত্যন্ত জোরেই। তিতলি ইশারা নিজের দলকে চুপ করার চেষ্টা চালাচ্ছে, কিন্তু সেটা যে নিতান্তই নাটক সেটা তার ঠোঁটের হাসি দেখলে বোঝা যায়। এরম অবশ্য কর্ণপাত করছে না, সে নিজের জায়গায় স্থির। দৃষ্টি কায়সানের উপর, চশমা খানিকটা চেনে চোখের উপর তুলে কায়সান আর চোখে দৃষ্টি ফেললো দলটার উপর। ওদের কথায় একদম মনোযোগ দিও না, মানুষের সমালোচনা করা ছাড়া ওদের আর কোনো কাজ নেই। তোমাকে যথেষ্ট সুন্দর দেখাচ্ছে, শুধু শুধু আক্রোশ মেটাচ্ছে। ইটস ওকে কায়সান, জাস্ট লুক অ্যাট মি। কায়সানের হাত টেবিলের কোণা অত্যন্ত শক্তভাবে বসেছে বিধায় ইরাম হাত বাড়িয়ে সেটা ছাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খানিকটা চমকে উঠে গভীর দৃষ্টিতে তাকিয়ে তার দিকেই তাকালো পুরুষটি। ইরাম সেই দৃষ্টির মাঝে লুকায়িত অনুভূতিটুকু ধরতে পারার আগে মাইক্রোফোনে ভেসে এলো কণ্ঠস্বর।
হ্যালো হ্যালো, ইয়োর ডিজে ইজ হিয়ার। গমগম করে উঠল গোটা হল। চারিদিকে নীরবতা নেমে এলো, আবছা আলো আধারে ভেদ করে স্টেজে দেখা মিলল সাইবানের। উপরে ফোকাস লাইট জ্বলছে, চেহারা ভাবলেশীল উজ্জ্বল, তার চোখ জোড়া সমস্ত হল ঘুরে এক সেকেন্ডের জন্য থামলো ইরামের উপর। পরক্ষণে দৃষ্টি সরিয়ে স্টেজের ওপর থেকে অত্যন্ত নমনীয় এবং শান্ত গলায় বলে গেল, আজকে আপনাদের সঙ্গে আমি এমন একজনকে পরিচয় করিয়ে দিতে চাই যিনি একাধারে অনেকগুলো আইডেন্টিটি বহন করেন। তিনি একজন ফ্রিল্যান্সার, একজন ক্লাসিক্যাল ডান্সার, একজন মা, একজন বোন এবং একজন দায়িত্বশীল স্ত্রী, যিনি সব কাজ করে শুধু নিজের বাচ্চাকেই সামলান না, বরং আমার মতন একটা বড় বাচ্চাকেও সামলান। নিজের একটি হাত তুলে সরাসরি দূরে দাঁড়ানো ইরামের দিকে নির্দেশ করলো সে। And this lovely lady is my wife, my precious, whom I'm proud of. লাইটগুলো সরাসরি ইরামের উপর ফোকাসই করলো। বেচারি কিছুই করতেই পারলো না, স্তব্ধ হয়ে তাকে থাকতে পারলো শুধু। শেষ কবে তার সাদাসিধে নামটার আগে এতগুলো সম্বোধন বসেছে মনে পড়লো না তার। সাইবান কন্ট্রোল প্যানেলের কাছে গিয়ে দাঁড়িয়ে দুই হাতে একটা তালি বাজিয়ে বলল, কেমন হয় যদি আজকের পার্টিটা একটুখানি ভিন্নভাবে শুরু করা যায়? আর ইউ গাইজ রেডি? সাউন্ড সিস্টেম অন করে কন্ট্রোলে ঝুঁকলো সাইবান। একটি ক্লাসিক মিউজিকে সুর ভেসে এলো, তবলা এবং রাগ সঙ্গীতের মেলবন্ধন। প্লিজ ওয়েলকাম অন স্টেজ মিসেস আলাদিন। ওয়েস পুরো হল এক লহমায় উল্লাসে ফেঁসে পড়ল। কোথা থেকে কি হলো ইরাম বুঝতেও পারল না। তাকে কে যে ছেলে ছুলে স্টেজের কাছে নিয়ে গেল সেটাই দেখার আগেই কানে শুনতে পেল ভিড়ের গর্জন। নাচো ভাবি নাচো। এর মাঝে কিছু মানুষ এই সামান্য কয়েক মুহূর্ত আগে ইরামকে হালাফেলা করছিল। মানুষ প্রজাপতি বড়ই অদ্ভুত। মাথা ঝাঁকিয়ে ইরাম অবশেষে স্টেজে পা রাখলো। সাইবানের দিকে তাকালো, যে ছোটে বিরাট হাসি ঝুলিয়েছে আছে। ইশারায় সে ইরামকে স্টেজের মাঝখানটা দেখিয়ে দিল। বুকের ভেতর থুকথুক করলো রমণী। নাচ শেখা এক জিনিস, শখের পাশে নিজে নিজে করা এক জিনিস, আর এতগুলো অচেনা মানুষের সামনে পারফর্ম করা আরেক জিনিস। উপরন্ত বেশিরভাগ আজকালকার ছেলে মেয়ে এরা কি তার কত্থক পছন্দ করবে? অত কিছু ভাবার সময় হলো না। সঙ্গীতের সুর চড়া হতে ইরামের শরীর আপনার থেকে সাড়া দিল। স্যার আঁচলটা টেনে ঢিলে ভাবে কোমরে গুজল সে, অতঃপর ছেড়ে দিল নিজেকে, উন্মুক্ত করে দিল যেন সকল দ্বিধার দুয়ার। সমালোচনা, স্বীকৃতি, অবজ্ঞা, তাচ্ছিল্য, অপমান কোনো কিছুই তার স্মরণে রইল না। যতটুকু মুদ্রা মনে আছে ততটুকুই কাজে লাগালো। ঘূর্ণনের সঙ্গে সঙ্গে চুলগুলো হাওয়ায় দুলল তার, তরঙ্গিনে খেলে চলল সমস্ত স্টেজে। এ যেন এক মুক্ত বিহঙ্গ, স্বাধীনতার আনন্দে উল্লাস করছে। কে কি বলেছে না করেছে সেই চিন্তা আর রইল না ইরামের। হারিয়ে ফেলেছে সে নিজেকে। পরিবর্তনটা বুঝলো সে কিছুক্ষণ বাদে। তবলার নৃত্য সঙ্গীত নেমে গিয়ে ধীরে ধীরে ভিন্ন একটি সুর প্রবেশ করলো। গানটা ইরামের অচেনা লাগলো। নিজের কোমরের একজোড়া শক্তিশালী হাতের উপস্থিতির টের পেল রমণী। আলতো ছোঁয়া, কিন্তু তাতে মেশানো আবেগ। ছট করে চোখ খুলে গেল তার, পেছনেই দেখলো সাইবানকে। এরপরই ভেসে এলো গানের কথা। All I dream of is your eyes, all I long for is your touch, and darling, something tells me that's enough. ইরামকে ঘুরিয়ে দিল সাইবান। তর্জনী আঙুল ধরে গোল গোল ঘুরিয়ে নিজের বুকে চেনে নিল। মৃদু আলোর নিচে হালকা তালে দুলতে লাগলো সে। অর্ধাঙ্গিনীকে হাতের বাদ্যযন্ত্রের মতো নিয়ন্ত্রণ করছে সে। শুধু গানটাই বাজছে না, ছোটের পাশে লাগানো মাউথ পিসে সাইবান নিজেও গলা মিলাচ্ছে। You can say that I'm a fool and I don't know very much, but I think they call this love. সরাসরি ইরামের চোখের দিকে তাকালো সে, কপালে কপাল ঠেকালো। ঠিক ওই মুহূর্তে ইরামের জন্য হলের ভেতরে থাকা অন্য সকল মানুষ গায়েব হয়ে গেল। সে শুধু দেখতে পেল নিজের স্বামীকে, যার হাতের সুনিয়ন্ত্রণে তার শরীর ভাসছে স্রোতের জোয়ারে। মন উড়ছে অজানায়। কত্থক নৃত্য হোক কিংবা এই ডুয়েট, ইরাম শুধু
তার আলাদিনকেই অনুভব করতে পারল। এই আলো আধারের মায়ায় শুধু আছে সে এবং তার আলাদিন। মুচকি হাসলো তার আলাদিন। গানের লাইন গুনগুন করতে করতে খোলা চুলে আঙুল বুলিয়ে কানের পিছনে গুজে কপালের পাশে ঠোঁট ছুঁয়ে গানের সাথে গলা মিলিয়ে গাইল। But I think they call this love. ইজানকে খাইয়েছে সারিকা। এখন সুগন্ধা খেলছে বাচ্চাটার সাথে। সবকিছু ঠিকঠাক আছে। নিশ্চিত হয়ে সারিকা নিচে নেমে এলো। সকাল থেকে মাথাটা ব্যথা করছে। এক মগ কড়া চা দরকার তার। এই ভেবে বাড়ির রান্নাঘরের দিকে এগোতেই যাবে এমন সময় অদ্ভুত দৃশ্য নজরে এলো তার। বসার ঘরে কাঠের টেবিলের উপর বিশাল একটা বড় ফ্রিসিয়া ফুলের বুকে। হালকা হলুদাভ রঙের থোকা থোকা ফুল, তাজা সুঘ্রাণে ভরপুর চারিপাশ। সারিকা হতভম্ব হয়ে গেল। এটা তার সব থেকে পছন্দের ফুল, কিন্তু বাংলাদেশে পাওয়া ভীষণ দুর্লভ বিধায় তেমন একটা দেখা যায় না। এই ফুলের এত বড় বুকে কোথা থেকে এলো? এগিয়ে এলো সারিকা। মুখ ডুবে সুঘ্রাণটা গ্রহণ করতে লাগলো। চোখ জোড়া আবেশে বুঝে এলো তার। ঠিক তখনই পেছন থেকে কণ্ঠস্বরটি ভেসে এলো, হ্যাপি বার্থডে ওয়াইফ। সারিকা ঝট করে পেছনে ফিরে তাকালো। তার চোখ জোড়া স্থির হয়ে দেখলো পেছনে দুহাতে ভর ছোচে অত্যন্ত সূক্ষ্ম হাসি নিয়ে দাঁড়িয়ে আছে তার স্বামী মিসির ইকবাল।